আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে। মালিক পক্ষের অত্যাচার মানি না, মানবো না। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে। তোর দাবি ছুড়ে এই এতে প্রাণ হারায় প্রায় শতাধিক শ্রমিক, আহত হয় হাজার হাজার মানুষ। ক্ষমতাসীনরা ভেবেছিল এসব করে আর ভুক্তভোগীদের কিছু ক্ষতিপূরণ দিলেই সব কন্ট্রোলে এসে যাবে, কিন্তু তারা ভুল ছিল। এবার শুধু শ্রমিক না, অফিসার থেকে শুরু করে সব ধরনের পেশা থেকে সচেতন কিছু মানুষ সামনে এসে দাঁড়ায়। গপ্প ভাইবস অডিও ড্রামা, গপ্পে জাগুক অনুভব। হাতে গলায় আর পায়ে লাগানো লোহার বিড়ির টুংটাং শব্দে টলতে টলতে এগিয়ে যাচ্ছে এলিজাবেথ। সত্যই ওকে গোসল করিয়ে আনা হয়েছে। সেলের তালা খুলে দুজন মহিলা গার্ড ওকে ভেতরে নিয়ে বিছানায় বসায়। তারপর তারা বেরিয়ে যায়। আর একটু পর তোমার মা বাবা আসবে, এরপর আসবে প্রিস্ট। যা বলতে মন চাই বলে দিও। এই বলে মহিলা গার্ডটা চলে যায়। আর মাত্র ঘণ্টাখানিক পরই এলিজাবেথকে দেওয়া দণ্ডাদেশ কার্যকর করা হবে। ওর শেষ ইচ্ছা জানতে চাওয়া হয়েছিল। তখনও জানিয়েছিল ওর মা বাবার সঙ্গে দেখা করবে। রীতি অনুযায়ী সব কাজ শেষ, রায় কার্যকরের প্রস্তুতিও সম্পূর্ণ। এখন পৃষ্ঠের কাছে কনফেশন, প্রার্থনা আর মা বাবার সাথে একটু দেখা, এটুকু কাজই বাকি। এলিজাবেথ প্রস্তুত আছে। ওর মস্তিষ্ক, স্নায়ু সব যেন ভোতা হয়ে আছে। আশেপাশে ওকে ঘিরে এত আয়োজন চলছে, কিছুই যেন ওকে স্পর্শ করতে পারছে না। ইতিমধ্যে ওর মা বাবা চলে এসেছে। ওদের সেলের ভেতর প্রবেশ করতে দেওয়া হয়েছে। তোরা তোরা ভাই বোনেরা আমাদের আর কত শাস্তি দিবি বলতো? কেঁদো না মা, জেনে রেখো তোমার মেয়ে অন্যায় কিছু করেনি। কিন্তু কিন্তু দুনিয়ার সবার কাছে তো তুই অপরাধী মা। অন্যদের কথায় কি যায় আসে বাবা? একদিন দেখো সত্যিটা প্রকাশ পাবেই। তখন এই দেশের মানুষ শ্রদ্ধা ভরে আমার নাম স্মরণ করবে। তোমরা তোমরা আমার বাবা মা হিসেবে গর্ববোধ করবে। এত গর্ব আর সম্মান চাই না আমি, তুই বেঁচে থাক এটাই শুধু চাই। সে আর হয় না। আমি হেভেনে তোমাদের জন্য অপেক্ষা করব। তোমরা শুধু নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো। ভালো? ভালো শব্দটা তো আমাদের জীবন থেকেই মুছে যাচ্ছে লিজি। তোর ভাইয়েরা ঘর ছাড়া আজ কতদিন হয়ে গেল, কোনো খোঁজ খবর পাই না ঠিক করে। আর এখন তোর... চুপ করো মা, কারণ নাম নিও না। আমি অনেক অত্যাচারেও মুখ খুলিনি, কারো নাম বলিনি। তোমরাও কিছু বলো না। ওরা তোকে অনেক টর্চার করেছে তাই না? জিজ্ঞাসাবাদের সময় এই টর্চার কিছু না মা। তাছাড়া জেলে আনার পর সবাই নরম আচরণ করেছে। এখানকার সবাই তো আগে থেকেই আমায় ভালোবাসতো, তাই আর কেউ কঠোর হয়নি আমার সাথে। যাই হোক, আমি যে শেষ সময় পর্যন্ত দায়িত্ব ভুলিনি, সেটাই আমার জন্য গৌরবের। ওরা আমায় লোভ দেখিয়েছিল, মুখ খুললে জীবন ভিক্ষা দেবে, কিন্তু আমি ওদের প্রলোভনের ফাঁদে পড়িনি। প্রতারণা করে বাঁচার চেয়ে নিজের আদর্শ নিয়ে মরে যাওয়া ভালো। আমরা তো তোমায় নিয়ে গর্ব করি মা। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় এলিজাবেথের মা বাবাকে বের করে নেওয়া হলো সেল থেকে। মেয়েকে বিদায় দেওয়ার সময় ওনাদের কান্না আর শোকে পুরো জেলখানা ভারী হয়ে ওঠে।
এলিজাবেথ মূর্তির মতো বসে থাকে। এরপর এলেন প্রিস্ট। মা মেরি, সব কিছু ঈশ্বরের হাতে। আমি খুবই দুঃখিত মা, তোমাকে এই বয়সে প্রাণ হারাতে হচ্ছে। জানি না তোমার কি মনে হয়েছিল নিষিদ্ধ কাজকে বেছে নিয়েছ, তবে আশা করি কোনো পাপ করার উদ্দেশ্যে এ কাজ তুমি করনি মা। আমার মনে কোনো পাপ ছিল না ফাদার। বেশ, এবার তুমি তোমার মনটাকে আমার সামনে খুলে দাও, ভেতরের কথাগুলো বলে ফেলো, ন্যায় অন্যায় সব কিছু। এসব কনফেশন পুরোপুরি গোপন থাকবে, তুমি, আমি আর ঈশ্বর, এছাড়া কেউ জানবে না। আমার তো কিছু গোপন করবার নেই ফাদার, সব কিছুই তো সবার জানা। আর ন্যায় অন্যায়ের কথা বলছেন, আমার কাছে আমার কোনো কাজই অন্যায়ের নেই। আমি সব সময় সত্য ও ন্যায়ের পথে চলেছি, আর সে আদর্শ ধারণ করেই শাস্তি মেনে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। তোমার গোপন কোনো কথা বা পাপ নেই যা আমায় তুমি বলতে পারো? না। রিগ্রেট? একদমই না। আমাকে যদি আবার সুযোগ দেওয়া হয় তবে আমি এই কাজই করব। ঠিক আছে, আর যদি কিছু বলার না থেকে থাকে তবে এসো ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হে ঈশ্বর, সকল কিছু তোমারই হাতে, পাপ পুণ্যের হিসাবও তোমার ক্ষমতায়। আমাদের ক্ষমা করো হে পবিত্র আত্মা, আমাদের সঠিক পথ দেখাও। আমার এই মা এলিজাবেথ লিজিকে তার ভুলের জন্য ক্ষমা করে দাও, তাকে হেভেনে স্থান করে দাও। আমাদের রক্ষা করো, তুমি সকল ক্ষমতার অধিকারী। আমিন। পৃষ্ঠের জন্য বরাদ্দকৃত সময়ও শেষ হয়ে যায়। শেষবারের মতো লিজির মাথায় হাত বুলিয়ে উনি চলে যান। নিঃশব্দে সেলের সামনে এসে দাঁড়ায় বেঞ্জামিন হোপার। ও এখানকার জেল সুপার। ওকে দেখে ধীর পায়ে এগিয়ে আসে এলিজাবেথ, অপরাধীর মতো। আই এম সরি বেঞ্জামিন। এমনটা করার কি খুব দরকার ছিল লিজি? তোমার সাথে অন্যায় করে ফেলেছি, আমার জন্য তোমার সম্মান হানি হয়েছে। থাক, আমার সম্মান নিয়ে তোমার যদি চিন্তাই থাকতো তবে আর দেশদ্রোহীদের স্পাই হতে না। তোমার কোনো কথারই উত্তর নেই আমার কাছে। ঘৃণা করো, ভুলে যাও, যা খুশি করো, শুধু জেনে রেখো অন্যায়টা হয়তো শুধু তোমার সাথেই করেছি, আর কারোর সাথে না, কিছুর সাথে না। তোমায় একটা জিনিস দেওয়ার ছিল, অনেক কষ্টে এটা লুকিয়ে রেখেছিলাম অন্যদের কাছ থেকে। এটা এটা যোগ্য কাউকে দিও। আমি তো এর মান রাখতে পারলাম না। এত কড়া নিরাপত্তার মধ্যেও কিছু লুকিয়ে রাখার ক্ষমতা তোমার মতো স্পাইদেরই আছে। লোকের চোখে ধুলো দিতে তোমরা ওস্তাদ। এটা তোমার সাথেই নিয়ে যাও, যোগ্য কারোর জন্য আংটির অভাব হবে না। বলেই গটগট করে হেঁটে চলে যায় সে। সেদিকে তাকিয়ে থাকে এলিজাবেথ। ওর এতক্ষণ আটকে রাখা চোখের পানি আর বাঁধ মানে না। ভেবেছিল আজকে কোনো মতেই কাঁদবে না। মা বাবার সামনে পাথর হয়েছিল কনফেশনের সময়ও, কিন্তু এখন আর পারল না নিজেকে আটকাতে। তখনই গার্ডদের শব্দ পেল। সময় হয়ে গেছে এলিজাবেথ। দু সপ্তাহ আগেও জীবনটা অন্যরকম ছিল এলিজাবেথের। মা, বাবা আর 3 ভাইয়ের আদরের লিজি। মাস দুয়েক আগে বেঞ্জামিন হোপারের সাথে ওর বাগদান হয়। ওর সঙ্গে বহু আগে থেকেই লিজির আলাপ। তখনও বেঞ্জামিন জেল সুপার হয়নি। কয়েক বছর চুটিয়ে প্রেম করেছে দুজনে। তাই এই বাগদানে ওদের পরিবার সহ সবাই খুশি ছিল। জেলখানাতেও
সবার প্রিয় ছিল লিজি। প্রায়ই এটা সেটা বানিয়ে নিয়ে আসতো বেঞ্জামিনের জন্য, যার ভাগ কারা কর্মকর্তাদের সবাই পেত। সেই লিজি দেশদ্রোহীর তকমা নিয়ে মৃত্যুদণ্ডাদেশ পাবে তা কদিন আগে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। হ্যাঁ, লিজি গোপনে জড়িয়েছিল এমন কিছুর সাথে যা সরকার বা প্রশাসনের চোখে গর্হিত কাজ। কিন্তু লিজি জানে এবং বিশ্বাস করে ও অন্যায় বা ভুল কিছু করেনি। যা করেছে দেশ ও দেশের মানুষের ভালোর জন্য করেছে। ঘটনার সূত্রপাত কয়েক বছর আগে। সরকারের কিছু করাপ্টেড এমপির পৃষ্ঠপোষকতায় দেশের অন্যতম সম্পদ আফ্রিকান ব্ল্যাকউড গাছ নির্বিচারে নিধন ও পাচার হয়ে যাচ্ছিল। দেশের দক্ষিণ স্টেটের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল এই ব্ল্যাকউড গাছের বন। কিন্তু অবাধ নিধনে এই বনভূমি আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছিল। ব্ল্যাকউড গাছ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এই গাছের কাঠ দিয়ে নানা ধরনের মূল্যবান বাদ্যযন্ত্র সহ আসবাবপত্র বানানো হয়, যা দেশে বিদেশে রপ্তানিযোগ্য। আর তাই এই বন আর গাছকে ঘিরে বহু মানুষের জীবন আবর্তিত হতো। কিন্তু দুর্নীতির খপ্পরে পড়ে গাছের পাশাপাশি অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়েছিল। তখনই ওই অঞ্চলের খেটে খাওয়া মানুষ আন্দোলনে নামে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মালিক পক্ষের অত্যাচার মানি না, মানবো না। আমাদের দাবি, আমাদের দাবি। সরকার প্রথমে মিথ্যে আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই করে না, উল্টে দুর্নীতিবাজদের পক্ষ নেয়। এতে আন্দোলন চরমে পৌঁছায়। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় পুলিশকে বলা হয় এসব কঠোর হাতে দমন করতে। ফলে পুলিশ বেপরোয়া হয়ে লাঠিচার্জ, গুলিবর্ষণ শুরু করে। এতে প্রাণ হারায় প্রায় শতাধিক শ্রমিক, আহত হয় হাজার হাজার মানুষ। ক্ষমতাসীনরা ভেবেছিল এসব করে আর ভুক্তভোগীদের কিছু ক্ষতিপূরণ দিলেই সব কন্ট্রোলে এসে যাবে, কিন্তু তারা ভুল ছিল। এবার শুধু শ্রমিক না, অফিসার থেকে শুরু করে সব ধরনের পেশা থেকে সচেতন কিছু মানুষ সামনে এসে দাঁড়ায়। তারা সরাসরি সরকার বিরোধী আন্দোলনের নামে সরকারের দুর্নীতি, অক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদ করাই যাদের কাজ হয়ে দাঁড়ায়। তারা একটা শান্তিকামী টিম গড়ে তোলে। প্রথমে সরকার তেমন সিরিয়াস ছিল না, কিন্তু কয়েক বছরে এই দলের জনপ্রিয়তা আর নিজেদের ক্ষতির দিক ভেবে সরকার দলটাকে নিষিদ্ধ ঘোষণা করে। তারপর থেকে এরা পুলিশের কাছে ওয়ান্টেড। সরকার সকল ব্যর্থতা, খুন খারাপের দায় এদের ঘাড়ে চাপায়। এ দলের সাথে জড়িতদের ধরে ধরে অনেক টর্চার করা হয়, অনেককে মৃত্যুদণ্ডও দেওয়া হয়। এই দল তখন থেকে গোপনে তাদের কার্যক্রম চালায়। নিজেরা রাজধানী থেকে দূরে দক্ষিণ স্টেটে থাকলেও তাদের কিছু বিশ্বস্ত লোক আছে যারা গোপনে কাজ করে, শহরে সব ধরনের খবরাখবর দেয়। লিজি এই রকমই একজন। মাস 6 আগের কথা। লিজি নাস্তার টেবিলে ব্রেকফাস্ট করছিল। তখনই ওদের বাটলার আসে। মিস লিজি, তোমার একটা টেলিগ্রাম এসেছে। টেলিগ্রাম? আমাকে আবার কে চিঠি পাঠাবে? যারা যোগাযোগ করার ফোনেই কল দেয়। আচ্ছা দাও তো দেখি। তুমি তোমার কাজে যাও, আমি পরে এটা দেখে নেব। লিজি নাস্তা সেরে নিজের রুমে যায়। খামটা ড্রেসিং টেবিলের উপর রেখে রেডি হয় বাইরে যাওয়ার জন্য। বেঞ্জামিনের সেদিন অফ ডে ছিল। আগেই প্ল্যান করা ছিল সারাদিন ঘুরবে ওরা। সারাদিনের ঘোরাঘুরিতে চিঠিটার কথা ভুলেই যায় সে। রাতে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে স্কিন কেয়ারের জন্য যখন ড্রেসিং টেবিলের সামনে যায়, তখন খামটা দেখে সকালের কথা মনে পড়ে যায়। কৌতূহল নিয়ে খামটা খুলেই চোখ খুশিতে চকচক করে ওঠে। এ হাতের লেখা ও চেনে। চিঠির প্রেরক ডেভিড আঙ্কেল, যার সাথে গত 2 বছর ধরে ওদের যোগাযোগ নেই। চিঠিতে লেখা, প্রিয় লিজি, আশা করি ভালো আছো।
অনেক বিপদে পড়ে তোমাকে চিঠি লিখেছি। আমার একটা সাহায্য করতে হবে। সব কথা লেখা সম্ভব না। পারলে আগামীকাল সন্ধ্যায় তোমাদের বাসার সামনের পার্কটায় দেখা করো। কেউ যেন এ বিষয়ে কিছু না জানে, এমনকি তোমার ড্যাডকেও বলবে না। ডেভিড আঙ্কেলের চিঠি পেয়ে খুশি হলেও পড়া শেষে লিজির কপালে চিন্তার ভাঁজ পড়ে। কি এমন হয়েছে যে ওর চাচা 2 বছর ধরে একদম নিরুদ্দেশ? উনি তো সরকারি জব করতেন, তাহলে এমন পালিয়েই বা বেড়াচ্ছেন কেন? কোনো হিসেবই মেলাতে পারে না সে। পার্কের এক কোণার একটা বেঞ্চে বসে আছে লিজি। এদিকটা একদম নিরিবিলি। এক্সট্রা সতর্কতা হিসেবে স্কার্ফ দিয়ে যতটা সম্ভব মাথা মুখ ঢেকে রেখেছে। ইতিমধ্যে অবশ্য 2-1 ভিক্ষুক, পানি বিক্রেতা, এই টাইপের মানুষ এসে ওকে বিরক্ত করে গেছে। ডেভিড আঙ্কেলের আসার নাম নেই। খানিক বাদে আরেকজন ভিক্ষুক টাইপের মানুষ এসে ওর কাছে সাহায্য চায়। লোকটা জোড়াতালি ময়লা কোট আর বহু পুরনো ঢোলা প্যান্ট পরে আছে, মাথায় অদ্ভুত হ্যাট। লিজি একটা কয়েন হাতে ধরিয়ে দেয় যাতে লোকটা তাড়াতাড়ি বিদায় হয়, কিন্তু যাওয়ার বদলে লোকটা ওর পাশে বসে পা দোলায়। খানিক বাদে পানি চায়। লিজি আরো বিরক্ত হয়। তবে এমন সন্ধ্যায় এরকম শুনশান জায়গায় কিছু বলার সাহস পায় না। সাইড ব্যাগ থেকে ওয়াটার বোতলটা বের করে তাকে দেয়। ঢকঢক করে পানি খেয়ে খালি বোতলটা লিজির হাতে দিয়ে বুক ভরে শ্বাস নেয়। লিজি আর সহ্য করতে না পেরে উঠে পড়ে অন্যদিকে যাওয়ার জন্য। ব্যাগে সব সময় পানির বোতল ক্যারি করার অভ্যাসটা এখনো আছে দেখছি। গুড। গলা শুনে লিজি থমকে যায়। ঘুরে দেখে লোকটা হাসছে। লিজি কাছে গিয়ে ভালো করে দেখে চমকে যায়। সবসময় করকরে ইস্ত্রি করা পোশাক পরা পরিপাটি মানুষটার সাথে এই নোংরা ছেঁড়া পোশাকের ভবঘুরে মানুষটার কোনো মিলই পায় না লিজি। ডেভিড আঙ্কেল, এ কি অবস্থা তোমার? আস্তে মামুনি, কতদিন পর দেখলাম। এ 2 বছরে কতটা পরিণত হয়ে উঠেছ, আর বেশ চার্মিং দেখাচ্ছে তোমায়। শুনেছি বাগদান হয়েছে, শিগগিরই বিয়ে। কি যে বলো না। হ্যাঁ, বেঞ্জামিনের পরিবারও চাইছে কাজটা দ্রুতই সম্পূর্ণ করতে। শুভ কাজে দেরি করতে নেই। নিজের একমাত্র ভাইজির বাগদানের খবর শুনতে হচ্ছে লোক মুখে। এ অনুষ্ঠানে তো থাকতে পারলাম না, বিয়েতেও যে থাকতে পারবো তার গ্যারান্টি নেই। যাই হোক, তোমার ফিয়ন্সে শুনেছি জেল সুপার। আঙ্কেল, তুমি কি সত্যি আগের মতো বাসায় আসতে পারবে না? সমস্যা কি মিটবে না আর? কে না চায় স্বাভাবিক জীবনে ফিরতে, কিন্তু এই কারাপ্টেড প্রশাসন দিচ্ছে কই। আচ্ছা, যে জন্য তোমায় ডেকেছি, হাতে বেশি সময় নেই, কাজের কথাটা পেড়ে ফেলি। বলো। তুমি আমাকে একটা তথ্য জোগাড় করে দিতে পারবে? তথ্যটা বেঞ্জামিনের কাছে আছে। কিসের তথ্য? 2 দিন বাদে সরকারের উচ্চ পদস্থ কিছু মন্ত্রী একটা গোপন বৈঠকে বসবেন। ওনারা ঠিক কোথায় বসবেন তা যদি জেনে আমাকে বলতে পারো। এসব তো বেশ কনফিডেন্সিয়াল ব্যাপার। এগুলো জেনে তুমি কি করবে? আরে বাবা, এসব মিটিং তো আমাদের মতো প্রতিবাদীদের বিপক্ষেই। তাই আগাম কিছু তথ্য জানা থাকলে নিজেদের সেভ করতে পারবো। এতে বেঞ্জামিনের বিপদ হবে না তো? না না, ওর কিসের বিপদ? তাছাড়া তুমি ওকে বুঝতেও দিও না। কথায় কথায় তথ্যটা বার করার চেষ্টা করো। আগামীকাল পর্যন্ত সময় আছে। কাল এই সময়ে ঠিকানাটা একটা কাগজে লিখে এই বেঞ্চটাতেই রাখবে এবং দ্রুত এখান থেকে চলে যাবে। ডানে বামে কোনো দিকে তাকানোর দরকার নেই। আচ্ছা আঙ্কেল, এসবের কি খুব দরকার? তোমরা সমঝোতায় আসছো না কেন? তোমরা নরম হলে সরকারও আপোষে আসবে। সমঝোতা? সে চ্যাপ্টার বহু আগেই ক্লোজ হয়েছে।
জানো তো না কত নিরীহ বনবাসী মারা গেছে, কত অত্যাচার অবিচার করা হয়েছে। সব তোমরা জানবে না, সোজা কথায় জানতে দেওয়া হবে না। মিডিয়া তো সরকারের পাচাটা দালাল, তারা আমাদেরকে ভিলেন আর সরকারকে হিরো বানাতে ব্যস্ত। আচ্ছা আচ্ছা চলি মামনি, ভালো থেকো। আর বেশি সময় দিতে পারবো না, জানি না আবার কবে দেখা হয়। এই বলে লিজির হাতে একটা প্যাকেট গুজে দিয়ে ওর প্রিয় ডেভিড আঙ্কেল অন্ধকারে মিলিয়ে যায়। ঠিকভাবে না দেখলেও লিজি বুঝতে পারে ওর হাতে কি আছে। এই জিনিস ওর অতি চেনা। যতবার আঙ্কেল ওদের বাসায় এসেছেন ততবার ওর মুঠো ভরে এই চকলেট দিয়ে গেছেন। এত কিছুর মধ্যেও আজও ভুলেননি উনি। লিজির চোখের কোণে পানি চিকচিক করে ওঠে। আর দেরি না করে ও বাড়ির পথে রওনা দেয়। খুব ব্যস্ত মনে হচ্ছে। আরে এ কি, সকাল সকাল মহারানীর আগমন, তাও কোনো খবর বার্তা না দিয়ে? কেন, খবর দিয়ে আসলে বুঝি তুমি আমার জন্য জেলখানায় পার্টির আয়োজন করতে? কদিন ধরে তুমি এত ব্যস্ত যে নাগালি পাওয়া যাচ্ছে না। জেলখানায় না এসে যাবো কই? এমন আশা তুমি রোজ এসো লিজি, মজার মজার খাবার পাই। তাহলে এই নিন স্যার, একটা স্যান্ডউইচ শুধু বাঁচাতে পেরেছি আপনার জন্য, বাকি সব অন্যদের পেটে। সে একটাই বা বাদ রাখলে কেন? এজন্যই তো এখানে আমার চেয়ে ম্যাডামের ভক্ত বেশি। তো খাওয়াটা ভালো মতো হয়েছে? আলবাত হয়েছে হয়েছে, এবার কাজে মন দাও। কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। আর্জেন্ট, তুমি নিজে যাবে। ওকে স্যার, চলি লিজি। পরের বার কিন্তু লেজানিয়া আনবে, কতদিন ইটালিয়ান স্বাদ পাই না। আর জলদি স্যারকে বিয়ে করো, তাহলে রোজ তোমার রান্নার স্বাদ পাবো। বলেছি আর্জেন্ট। বাই বাই লিজি, তোমার ভাইগুলোকে বলবে জলদি বিদেশের পাট চুকিয়ে দেশে আসতে। ওদের জন্যই তো বিয়েটা হতে দেরি হচ্ছে। টমাস, আরে ওরা এমনিতেই ফাঁকিবাজ, তার উপর তুমি ওদের লাই দিয়ে মাথায় তুলছো। সবাই কি তোমার মতো স্ট্রিক্ট রুলস ফলো করবে নাকি? একটু ছাড়েরও তো দরকার আছে। আচ্ছা শোনো, আমার ফ্রেন্ডরা আজ সন্ধ্যা একটা পার্টির আয়োজন করেছে, তোমাকে কিন্তু আমার সাথে অ্যাটেন্ড করতে হবে, প্লিজ। ক্ষমা করো লিজি, আগামী 2 দিন আমি খুব ব্যস্ত থাকবো। কাজ ছাড়া কোথাও বের হওয়ার ফুরসত নেই। 2 দিন বাদে ছুটি নিয়ে সারা দিন তোমার সাথে ঘুরবো, প্রমিস। তোমার আবার প্রমিস? প্লিজ রাগ করো না সুইটি, গুরুত্বপূর্ণ একটা কাজ এসে পড়েছে, তাই। কি এমন কাজ যে আমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? আছে একটা কনফিডেন্সিয়াল ব্যাপার, তুমি রাগ করো না প্লিজ। কি এমন ব্যাপার শুনি? যদি মনে হয় আসলে গুরুত্বপূর্ণ তবেই রাগ করব না, না হলে তোমার সাথে আগামী 1 সপ্তাহ আর কোনো কথা নেই। এই না না, এত বড় সাজা দিও না। আসলে দেশের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা গোপন মিটিংয়ে বসবেন। জানোই তো বিদ্রোহীরা বন ইস্যুতে কি অরাজকতা সৃষ্টি করেছে, সেই বিষয়ে আর কি। আমিও সবটা জানি না, অনেক গোপনীয় কিনা। তুমি সেখানে থাকবে বুঝি? তুমিও দেখছি এই বয়সেই দেশের গণ্যমান্য ব্যক্তির একজন হয়ে গেলে। থাকার কথা ছিল, কিন্তু থাকতে পারছি না। আমাকে এখানেই কিছু কাজ করতে হবে। কজন আন্তর্জাতিক অপরাধী ধরা পড়েছে, এখানকার নিরাপত্তাও জোরদার করতে হবে। ওইখানে নিরাপত্তায় অন্য ফোর্স থাকবে। যাও না, অত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মিশতে পারলে তোমার ক্যারিয়ারের জন্যই ভালো হবে। সে কি আর জানি না, কিন্তু সম্ভব না। আগে কাছাকাছি একটা জায়গা ঠিক করা হয়েছিল, সেখানে হলে অ্যাটেন্ড করা যেত, কিন্তু হুট করেই স্থান চেঞ্জ হয়েছে, আর সেটা অনেকটাই দূরে। কোথায় সেটা?
যদিও খুব গোপনীয়, কিন্তু তোমাকে বলছি, তুমি তো নিজের মানুষ। 4th স্ট্রিটে ওখানে স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলো আছে। সে তো এখান থেকে অনেকটা দূর। সেজন্যই তো। আচ্ছা, এসব বাদ দাও। সে কখন থেকে কাজের কথায় পড়ে আছো? কি খাবে বলো? কোল্ড কফি আনাই? আমি কিছু খাবো না, আর সময়ও বেশি নেব না তোমার। বুঝতে পারছি প্যারায় আছো। তুমি শুধু স্যান্ডউইচটা খেয়ে তারপর কাজে মন দাও। জো হুকুম মহারানী। Hello, welcome. This is One India News, and I am Akash. At least 4 people were killed and multiple people were killed. টিভিতে খবরটা দেখে রাগ আর কষ্টে চোখ লাল হয়ে ওঠে এলিজাবেথের। ওকে এত বড় ধোঁকা দিল, তাও এত কাছের একটা মানুষ। তখনই ওর মনে পড়ল বেঞ্জামিনের কথা। তড়িঘড়ি করে ফোন করলো ওকে। বলো লিজি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, টিভিতে কি দেখছি বেঞ্জামিন? মিটিংয়ে হামলা চালানো হয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ 7 জন মন্ত্রীর 5 জনই মারা গেছেন। যে 2 জন বেঁচে আছেন তারাও হাসপাতালে। পুলিশ ফোর্সের কিছু সদস্য আহত হয়েছে। বোঝাই যাচ্ছে টার্গেট শুধু মন্ত্রীদের করা হয়েছিল। সব বিদ্রোহীদের কাজ। ভাগ্যিস তুমি যাওনি, নইলে কি যে হতো। কর্তব্যের প্রশ্নে আমি কখনোই নিজের কথা ভাবি না লিজি। এখন শুধু ভাবছি, এত গোপন খবর লিক হলো কি করে? কি করে ওরা লোকেশন জানলো? যারা এত নিরাপত্তার মাঝে হামলা চালিয়ে মন্ত্রীদের শেষ করে যেতে পারে, তাদের পক্ষে লোকেশন জানাটা ইয়ার এমন কি? হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ। বিদ্রোহীদের সাথে তো অনেক শিক্ষিত ব্রেইনি মাথাও যুক্ত আছে। এমন নিখুঁত প্ল্যান যারা করতে পারে, তাদের পক্ষে লোকেশন বের করা টাফ কিছু না। বুক ভরে স্বস্তি নিঃশ্বাস নেয় লিজি। ওকে যে বেঞ্জামিন সন্দেহ করেনি তা বুঝে ও হাঁপ ছেড়ে বাঁচে। আর কিছু টুকটাক কথা সেরে টেলিফোনটা নামিয়ে রাখে। যদিও চিন্তামুক্ত হয়েছে ও, কিন্তু রাগ আর অভিমানটা রয়েই গেল। ডেভিড আঙ্কেল ওকে এভাবে ব্যবহার করবে তা ও হজম করতে পারছে না মোটেও। কিছুদিন এভাবেই গেল। দেশের আইন ব্যবস্থা এখন অনেক বেশি কড়াকড়ি। ওই ঘটনায় সরকারের ভিত নড়ে গেছে। রাষ্ট্রপক্ষ অনেক বেশি কঠোর হস্তে বিদ্রোহী দমন করছে। ধরা পড়লে সরাসরি মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে এবং দ্রুতই কার্যকর করছে আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে। বেঞ্জামিনও অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে এখন। সারাদিনে মোটে একবার কথা হয় ফোনে। সেদিনের পর আর জেলখানা যায় না লিজি। যদিও কেউ সন্দেহ করেনি, কিন্তু ভিতরে একটা ভয় কাজ করে। তাই লিজির বেশিরভাগ সময় বাড়িতেই কাটে। সেদিন ছিল রবিবার। লিজির মা বাবা বাড়ির 2 জন মেইড সহ চার্চে গেছে। একজন মেইড শুধু আছে বাসায়। সে রান্নাঘরে ব্যস্ত। সেই মেইড আর গেটের দারোয়ান ছাড়া পুরো বাড়িতে লিজি একা। মিস, একজন প্লাম্বার এসেছে। বলছে স্যার নাকি আসতে বলেছেন। স্যারের ওয়াশরুমের কলে নাকি কি একটা প্রবলেম আছে। কই, বাবা তো কিছু বলে যাননি। স্যার আজ সকালে কল দিয়ে আমায় আসতে বলেছেন মিস। আমি বিজি ছিলাম, তাই দেরি হয়েছে আসতে। আচ্ছা, তাহলে আসুন। এই বলে প্লাম্বারকে বাসায় ঢুকতে দেয় সে। আমি তবে গেটের কাছে যাই, কোনো দরকার লাগলে আমায় ডাকবেন। আচ্ছা। দারোয়ান চলে গেলে লিজি ঘুরে দেখে লোকটা অলরেডি সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যাচ্ছে। একটু অবাকও হয় ও। চিন্তা করবেন না মিস, আমি স্যারের রুম চিনে নেব। আপনি একটু চা করে নিয়ে আসতে পারেন? সকাল থেকে কাজের চাপে পেটের চাহা পড়েনি, গলাটা শুকিয়ে গেছে, ভিজিয়ে নেওয়া দরকার। অবাক হলেও কিছু বলে না লিজি। কিচেনে গিয়ে মেয়েটকে বলে 1 কাপ চা করে দিতে। চায়ের পানি ফোটানোই ছিল, তাই দুধ চিনি মিশিয়ে
চা বানাতে খুব একটা দেরি হয় না। লিজি নিজেই কাপটা নিয়ে দোতলায় উঠে যায়। দেখে লোকটা কাজ শেষ করে একটা চেয়ারে বসে আছে, চায়ের আশাতেই হয়তো। কাজ কি শেষ? জি, অল্প একটু কাজই ছিল। আমি আপনার চায়ের আশায় বসেছিলাম। এই নিন, চা খেয়ে বিল নিয়ে চলে যান প্লিজ। আপনার বিল কত হয়েছে? তাড়ান না ম্যাম, সবে তো মাত্র এলাম, এত তাড়া কিসের? চাটা একটু আয়েশ করেই খাই। কতদিন হয়েছে এমন চা খাই না। লোকটার আচরণে লিজি প্রমাদ গুণে একে ঘরে ঢুকতে দেওয়াই ভুল হয়েছে। তখনই দারোয়ান চাচার কথা মনে পড়ে। তাকে ডাকতে যেই না যেতে নেবে তখনই ঠক করে কাপটা নামিয়ে রাখে আগন্তুক। আহ, শান্তি। মেরিটা এখনো দুর্দান্ত চা বানায়। এতক্ষণ গলার স্বর ইচ্ছে করে বদলে কথা বললেও এখন নিজ স্বরে কথা বলে উঠে লোকটা। লিজি এগিয়ে যায় তার সামনে। সেও পরচুলা দাড়ি খুলে অমায়িক হাসি দেয়। আঙ্কেল, তোমাকে তো অভিনয়ে অস্কার দেওয়া উচিত। তুমি আসলে কি করো বলো তো? আর এতগুলো নিরীহ মানুষকে মারালে কেন? আর নিজে যা খুশি করো, এর মধ্যে আমাকে জড়ালে কেন? তাও যেখানে জানতে আমার ফিয়ন্সেও এর মধ্যে ইনভলভ হবে। তুমি তো এমন ছিলে না। তোমাকে জড়ানোর ইচ্ছে ছিল না মামুনি। বাধ্য হয়েই তোমার থেকে কৌশলে তথ্যটা নিতে হয়েছে। যাদের নিরীহ বলছো তারা বেঁচে থাকলে হাজার হাজার মানুষ মারা পড়ত। আর আমি জানতাম বেঞ্জামিন তোমাকে সন্দেহ করবে না। সে না হয় না করলো, কিন্তু ও যদি যেত, ওরও তো প্রাণনাশের হুমকি থাকতো। সে ব্যবস্থাও তো করে দিয়েছিলাম যাতে ও সেফ থাকে। স্থানীয় কিছু গুন্ডাকে টাকা খাইয়ে বাজারে ঝামেলা বাঁধাই। ওরা ইচ্ছে করে নানা দেশে ওদের করা বিভিন্ন অপরাধের বর্ণনা দিয়ে নিজেদের জাহির করে। তখনই পুলিশ ওদের আন্তর্জাতিক অপরাধী ভেবে গ্রেফতার করে। আদতে ওরা বিদেশ তো দূর, এ শহরের বাইরেও কোনোদিন পা দেয়নি। ইনভেস্টিগেশন শেষে কদিন পরেই সবাই ছাড়া পেয়ে যাবে। এটা করিয়েছিলাম যাতে বেঞ্জামিন বিজি হয়ে যায় আর ওইখানে সরাসরি উপস্থিত না হতে পারে। কি বলছো এসব? বেঞ্জামিন তোমার ফিয়ন্সে, তা আমি ভুলিনি। আদর্শগত কারণে পরিবারের বাইরে থাকলেও আমার পরিবারের প্রায়োরিটি সবার আগে। সরি আঙ্কেল, তোমাকে ভুল বুঝেছিলাম। কিন্তু হত্যার প্রতিশোধ কি হত্যাই হতে হবে? দেখো মামনি, এটা শুধু প্রতিশোধ নয়, নিজেদের বাঁচানোরও ব্যাপার। তোমরা জানো তারা জরুরি মিটিংয়ে বসে দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, দক্ষিণ স্টেটের সমস্যার সমাধান করবে, তাই তো? এটাই তো হওয়ার কথা। বেঞ্জামিনও তাই বলল। সমাধান করবে। শোনো, শুধু বেঞ্জামিন কেন, আরও উপরস্থ কর্মকর্তাদের অনেকেই এ বিষয়ে আসল খবর জানে না। বর্তমান পুতুল সরকার তার ঘনিষ্ঠ কিছু সন্ত্রাসী মন্ত্রী পরিষদ নিয়ে দেশের যে কি ক্ষতি করছে তার ধারণা অন্যরা করতে পারবে না। আমরা অনেকটা বুঝে গেছি বলেই তো আজ আমরা নিষিদ্ধ। আমাদের সমাজ ছাড়া করা হয়েছে যাতে আমাদের কথা কারো কান পর্যন্ত না পৌঁছায়। কি বলছো এসব? ঠিকই বলছি লিজি। শুধু ব্ল্যাকউড বন নিধন করা নয়, দেশের সমস্ত সম্পদ বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করার প্ল্যান চলছে। ব্ল্যাকউড গাছ তো প্রথম টার্গেট ছিল। আমার তো এসব বিশ্বাসই হচ্ছে না। আমি যদি ওই শোষিত মানুষগুলোর কাছাকাছি না থেকে শহরে থাকতাম তাহলে আমিও হয়তো বিশ্বাস করতাম না। যাই হোক, শোনো, তোমায় বলছি সেদিন আসলে কি হতে যাচ্ছিল আর সরকার কেন ওই ঘটনার এত কঠোর অবস্থানে গেছে। ভাবছো 5 জন ক্ষমতাসীন মন্ত্রী মারা যাওয়ায় সরকার এত নাখোশ? আসলে তা নয়। এরকম 50 জন মারা গেলেও তাদের কিচ্ছু যায় আসে না। সেদিন মূলত
বেশ কিছু বিদেশি পাওয়ারফুল অস্ত্র ও নিউক্লিয়ার বোম লেভেলের কিছু বোম আমদানির কথা ছিল, যেগুলো ডিল অতি গোপনে করা হয়েছিল। কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর নির্জন বাংলোর বিশাল গ্রাউন্ডে প্রাইভেট এয়ারক্রাফট নামিয়ে অস্ত্র হ্যান্ড ওভার করা হবে। এই অস্ত্রের প্রথম পরীক্ষা দক্ষিণ স্টেটে করার নকশাও সাজানো ছিল। এজন্যই আমরা অতর্কিত হামলা চালাই, ওদের প্রধানদের টার্গেট করে। বিদেশি যে কোম্পানি থেকে অস্ত্র আসছিল তারা এই ঘটনা জেনেই তাদের এয়ারক্রাফট ফেরত নিয়ে যায় নিজ দেশে, এবং এমন ঝুঁকিপূর্ণ ডিল করায় সরকারের উপর বেশ নাখোশ হয়। সাথে সাথে অস্ত্র চুক্তি বাতিল করে। তাই সরকারের সম্মানের সাথে প্ল্যানটাও নষ্ট হয়ে যায়। এই হচ্ছে আসল ঘটনা। হায় ঈশ্বর, কি শোনালে আঙ্কেল! হাত পা কাঁপছে। আমি এক্ষুনি বেঞ্জামিনকে বলছি ব্যাপারটা। ভুলেও সে কাজ করো না, তাহলে তুমি সন্দেহের তালিকায় চলে যাবে। এত সহজে বিশ্বাস করবে না। সরকার তার কর্মচারীদের চোখে বিশ্বাসের পট্টি পরিয়ে রেখেছে, আর যদি বাই চান্স তোমার খাতিরে বিশ্বাস করেও, তবে সে বেচারা বিপদে পড়ে যাবে। আমাদের সব কিছু সাবধানে করতে হবে। আমরা শুধু দক্ষিণ স্টেট না, দেশের সব স্টেটকে দুর্নীতিবাজ ও অপশক্তি মুক্ত করতে চাই। আর আমি ব্যক্তিগতভাবে চাই, প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে হলেও আমার ভাইজিটি যেন এই মহৎ কাজে সামিল হয়। সব মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। সচেতন নাগরিক হিসেবে আমিও দেশের ভালো চাই, কিন্তু আর আর ভাইয়ারাও যাওয়ার পর মা বাবা একা রয়েছে। ওদের দেখতে হয়, ভরসা দিতে হয়। যদি ওনারা জানে এসব, তাহলে আমাকেও ভাইয়াদের মতো বিদেশে পাঠিয়ে দেবে। তাই নাকি? হাসার মতো কি কিছু বলেছি আঙ্কেল? যদি তোমার ভাইয়েদের কাছেই তোমাকে পাঠায়, তবে তার চেয়ে ভালো আর কি হতে পারে? বুঝলাম না। তাই তা তোমার ভাইয়েরা কোন দেশে গেছে পড়াশোনার জন্য? দক্ষিণ আমেরিকায়। ইয়াং লেডি, তোমার ভাইয়েদের সে দক্ষিণ আমেরিকার আসল নাম কি জানো? দক্ষিণ স্টেট। কি বলছো এসব? ওরা বিদেশ যায়নি? ওটা তো চোখের ধুলো, যাতে ওদের অবর্তমানে তোমাদের ক্ষতি না হয়। মনে আছে যখন ফরেস্টে প্রথম ঝামেলা শুরু হয়, তখন তোমার বড় ভাই আমার ওইখানে ভ্যাকেশনে গিয়েছিল? আমার মতো ও সব চাক্ষুষ দেখেছে। ও ফিরে এসে তোমার বাকি দুই ভাইকেও সব জানায়। তাই তো গোপনে 3 জন দেশের জন্য আমাদের সাথে যোগ দেয়, আর সন্দেহের বাইরে থাকতে বাসায় বিদেশে যাওয়ার তাড়া দেয়, এবং দ্রুত ব্যবস্থা করে চলেও যায়। আসলে এয়ারপোর্ট থেকে ওরা দক্ষিণ স্টেটে গোপনে চলে যায়, আর ওদের পড়াশোনার সমস্ত টাকা গরিব বনবাসীদের মধ্যে দান করে। সেদিনটা ছিল আমার জীবনের অন্যতম গৌরবের একটা দিন। গরিব দুঃখীরা আনন্দে বলেছিল, যোগ্য চাচার যোগ্য ভাইপোরা। তাই তো বলি, গেল 2 বছরে একবারও বাসায় আসেনি, টেলিফোন করেনি। শুধু মাঝে মধ্যে চিঠি পাঠিয়ে বলতো একবারে দেশে আসবে। ওই চিঠিগুলো খুব কষ্ট করে পাঠায় ওরা, যাতে পরিবার চিন্তামুক্ত থাকে। সবই ঠিক আছে, কিন্তু মা বাবা শুনলে সবটা সহ্য করতে পারবে তো? সে চিন্তা তোমার করতে হবে না। তার মানে তুমিও কি কিছু করতে চাচ্ছ? খবরদার আঙ্কেল, ভুলেও এমন কিছু করো না। যে চমক দিয়েছ আজ, আমারই নিতে অসুবিধা হচ্ছে। আর ওরা তো বয়স্ক মানুষ, ওরা একদমই নিতে পারবে না। তাই বুঝি? ইয়াং লেডি, তাহলে তোমাকে আরেকটা চমক দিই। তোমার প্যারেন্টস সবটাই জানে। তার
তার মানে এতদিন সবাই আমার সাথে অভিনয় করে গেছে, আমি বোকা। এসব ইচ্ছাকৃত নয় লিজি, সবকিছুই এমন ভাবে ঘটেছে। তোমার মা বাবা একদম শেষ মুহূর্তে জেনেছে। তোমার ভাইয়েরা বাড়ি থেকে বের হওয়ার কয়েক ঘন্টা আগে তাদের সব জানিয়েছে। সব শুনে তোমার বাবা বুঝেছেন, তবে তাও দোমনা ছিলেন। আর তোমার মা তো রাজি ছিলেন না, কিন্তু তোমার ভাইয়েদের জেদের কাছে তারা হার মানেন। তারা তোমাকে নিয়েও চিন্তা করছিল। এজন্য তোমার মা চাচ্ছিলেন তোমার বিয়েটা দ্রুত দিয়ে তোমাকে নিরাপদ রাখতে। আর যখন তারা শুনলেন তোমার বয়ফ্রেন্ড জেল সুপার হয়েছে, তখন তারা আরো আশ্বস্ত হলেন। তাই তো বলি, মা বাবা হঠাৎ করেই বিয়ের জন্য এত আগ্রহী হলো কেন? দেশপ্রেম কি শুধু তাদেরই আছে? সব ক্রেডিট তারাই নেবে? কখনো না আঙ্কেল, আমি তোমাদের দলের স্পাই হতে রাজি। এভাবেই এলিজাবেথ জুড়ে যায় শান্তিকামী দলের সাথে। এই 6 মাসে বহু তথ্য দিয়ে দলকে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছে। সরাসরি জড়িত না থাকলেও এলিজাবেথ তাই দক্ষিণ স্টেটের সবার প্রিয় লিজি মামুনি। সব ঠিকই চলছিল, কিন্তু 2 সপ্তাহ আগে বিপত্তি বাধে। দক্ষিণ স্টেটের বনাঞ্চল সংক্রান্ত কিছু পুরনো অথচ গুরুত্বপূর্ণ নথি ছিল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এক লাইব্রেরির গুপ্ত কামরায়। এই নথিগুলো হাতে পেলে শান্তিকামীদের আর লুকিয়ে থাকা লাগতো না। জনগণও বিশ্বাস করত এবং জানত আসল কালপ্রিট কারা। কারণ পূর্বের যে সরকার প্রধান ছিল, তিনি বহু আগেই এই প্রাকৃতিক বনের মালিকানা সেখানকার স্থানীয় বাসিন্দাদের দিয়েছিলেন। তাদের কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। এই বন কখনো ধ্বংস করা যাবে না, বন থেকে সুবিধা ভোগ করে তা রক্ষা করতে হবে। একটা পরিপক্ক গাছ কাটলে বিনিময়ে 4টা গাছ লাগাতে হবে। এই সকল শর্ত লোকজন সানন্দে গ্রহণ করে এবং সেই নিয়ম অনুযায়ী চলতে শুরু করে। এই চুক্তিগুলো ছিল স্থানীয়ভাবে করা। সরকার প্রধান দক্ষিণ স্টেট সফরে গিয়ে সেখানকার মানুষের কাজ ও সততা দেখে এই আশ্বাস দিয়ে স্থানীয় অফিসারদের দিয়ে লিখেছিলেন। কথা ছিল রাজধানীতে ফিরে পার্লামেন্টে এ সংক্রান্ত বিল পাশ করবেন। কিন্তু ভাগ্যের পরিহাসে তিনি রাজধানীতে ফেরার পরই অসুস্থ হন এবং কিছুদিনের মধ্যেই মারা যান। আর তখনই এই করাপ্টেড অযোগ্য সরকার গঠিত হয়। প্রয়াত রাষ্ট্রপ্রধানের এই সফরের কথা তার তখনকার সফরসঙ্গীরা জানান নতুন রাষ্ট্রপ্রধানকে, কিন্তু এই সরকার করে ষড়যন্ত্র। সেই অফিসিয়ালদের লোভ আর ভয় দেখিয়ে নিজেদের দলে করে নেয় এবং গোপনে স্থানীয় কয়েকজনকে হাত করে নথিগুলো চুরি করায়। আসলে এই ষড়যন্ত্রের আঁচ বনাঞ্চলের মানুষ ঘুণাক্ষরেও পায়নি। তারা তো নিশ্চিন্তে ছিল। কিন্তু পরে যখন সরকার হুট করে দখল নিতে যায় এবং মানুষের উপর অত্যাচার করে, তখনই সবাই সবটা বুঝতে পারে। এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে বিদেশি অপশক্তি, যাতে এদেশের সম্পদ লুট করে নিজেদের দেশের উন্নতি করতে পারে। বিনিময়ে এই সরকার পাবে ভবিষ্যতের নিশ্চয়তা। এমনই ডিল ছিল, যা সাধারণ মানুষের কল্পনারও অতীত। স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলোর ওই ঘটনায় সরকার পক্ষের অনেকেই ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে প্রয়োজনে সরকার তাদেরকেও শত্রুর সামনে ঢাল বানাতে পারে। দেশে যোগ্য শাসক না আসলে কারোরই নিরাপত্তা নেই। এই লোকেদের মধ্যে প্রাক্তন সরকারের সেই সফরসঙ্গীরাই বেশি ছিল। তারা নিজেরা একত্রে বসে সত্যটা অনুধাবন করে। মুক্তিকামীরা যে দেশের ভালোর জন্য সব করছে তা বুঝতে পেরে তারা লোভ কাটিয়ে সিদ্ধান্ত নেয় গোপনে তাদের সাহায্য করবে। সে মতেই একটা উড়ো চিঠির মাধ্যমে তাদের সেই চুক্তিপত্র আর নথির কথা জানায়। সেটা কোথায় আছে তারও ঠিকানা দেয়। এতে দক্ষিণ স্টেটের মানুষও অনুধাবন করতে পারে ওই নথিই পারে সব সমস্যার সমাধান করতে। তারা আশার আলো দেখে। কিন্তু সমস্যা হলো এগুলো জোগাড় কিভাবে করবে। চাইলেই তো
যে কেউ যেতে পারবে না ওখানে। জনগণের চোখে ওটা সাধারণ লাইব্রেরি হলেও আসলে তো ওটা একটি সত্যির ভাণ্ডার। গোপনে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা আছে। তখনই এলিজাবেথ এগিয়ে আসে। ও একজন সঙ্গীকে নিয়ে সেখানে যাওয়ার প্ল্যান করে। ততদিনে এলিজাবেথের বুদ্ধিমত্তার পরিচয় গ্রুপের সবাই পেয়েছে, তাই রিস্ক থাকলেও রাজি হতে হয়েছে। সে মতে লাইব্রেরিতে বই খোঁজার নাম করে চিঠিতে দেওয়া নকশা অনুযায়ী নির্দিষ্ট জায়গায় যায়। লিজির সঙ্গী চোখ ফাঁকি দিয়ে লক খুলতে সিদ্ধহস্ত ছিল, তাই বেশি বেগ পোহাতে হয়নি। সবাই যত চিন্তা আর ভয় পেয়েছিল তার চেয়েও বেশি সহজে নথিগুলো লিজির হাতে চলে আসে। কেউ জানতেও পারে না। সাথের ছেলেটা নিজের মিশন শেষ করে চলে যায়। লিজি কাগজপত্র নিয়ে বাসায় চলে আসে। কথা ছিল 2 দিন পর ডেভিড আঙ্কেল এবং দলের অন্য লিডাররা এসে প্রেস ডেকে সবকিছু ফাঁস করবে। পরদিন সকাল থেকে লিজি ফ্রেশ মুডে ছিল। আর মাত্র একদিন, তারপরে সব শান্ত হবে, সত্যি প্রকাশ পাবে। ওর ভাইয়েরা, আঙ্কেল ডেভিড এবং তাদের মতো অসংখ্য মানুষ তাদের স্বজনের কাছে ফিরতে পারবে। গুনগুন করে গান গাইতে গাইতে ড্রেসিং টেবিলের সামনে বসে যখন লোশন মাখছিল, তখনই ও দেখল হাতের ব্রেসলেটটা নেই। নথি চুরির ঘটনায় সরকারের পাগল হওয়ার জোগাড়। সন্দেহভাজন যাকে পাচ্ছে বন্দি করছে। পুলিশ প্রশাসনকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। তদন্ত তল্লাশি সব চলছে। বেঞ্জামিনের জুনিয়র টমাসের উপর পড়েছে গুপ্ত ঘরটা সার্চ করার দায়িত্ব। সে খুঁজে খুঁজেও যখন কিছু পাচ্ছিল না, তখন একটা সেলফের কোনায় একটা ব্রেসলেট পায় এবং ব্রেসলেটটি তার বহুল পরিচিত। তার প্রিয় একজনের হাতে সর্বক্ষণ এটা থাকে। তবে কি সেই? লিজির পাগল হওয়ার জোগাড়। পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজা শেষ। এই ব্রেসলেটটা লিজির কাছে অনেক গুরুত্বপূর্ণ। বেঞ্জামিন ওকে ওর এক বার্থডেতে গিফট করেছিল। স্বর্ণের উপর দামি পাথরের কারুকাজ, সেখানে লিজির নামের আদ্যাক্ষর এল লেখা। জিনিসটা ওর এত পছন্দ হয়েছিল যে এরপর থেকে সর্বক্ষণ সেটা হাতে পড়ে থাকত। পরিচিত সবার প্রশংসাও পেয়েছে ব্রেসলেটটার জন্য। লিজি যখন ভেবে ভেবে কুলকিনারা করতে পারছে না, তখনই কলিং বেল বেজে ওঠে। চমকে গেলেও লিজি ভাবে হয়তো ডেভিড আঙ্কেলরা আগে ভাগেই এসে পড়েছেন। নিজেকে শান্ত করে গেট খুলে দেয়। দেখে টমাস দাঁড়িয়ে। তোমার ব্রেসলেটটা লিজি। ওহ, বাঁচালে। কাল থেকে খুঁজছি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তা কোথায় পেলে এটা? বলেই লিজি থমকে যায়। বুঝতে পারে কি ভুল করে ফেলেছে সে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আমরা আপনার বাড়ি সার্চ করব মিস এলিজাবেথ। অনুমতির তোয়াক্কা না করেই টমাসের পেছনে থাকা ফোর্স এসে ঘরে ঢুকে সার্চ শুরু করে। ততক্ষণে লিজির মা বাবা চলে আসে। তারা বুঝে যায় কি হতে চলেছে। লিজি শক্ত হয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। টমাস চুপচাপ বসে পড়ে সোফায়। ও খুব করে চাইছে ওর সন্দেহ ভুল প্রমাণিত হোক। যে হাত এককালে রেঁধে খাইয়েছে, সে হাত শত্রুদের সাহায্যে স্পাই হয়েছে, তা সে কিছুতেই মানতে পারে না। কিন্তু তার চাওয়া পূরণ হয় না। স্যার দেখুন কি পেয়েছি। কাগজগুলো হাতে নিয়ে কোড নম্বর দেখে হতাশ গলায় বলল টমাস। এগুলো কি লিজি? বোধশূন্য ও শান্ত গলায় লিজি বলল, আমার মৃত্যুর পরোয়ানা। পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে বেদির সামনে চলে এসেছে টেরই পায়নি এলিজাবেথ। গার্ডরা ওকে ধরে বেদির উপর তুলে নির্দিষ্ট জায়গায় বসায়। চতুর্দিকে মানুষজনে ভরা। কারা কর্মকর্তা, সরকারি আমলাসহ সমাজের অভিজাত শ্রেণীর কিছু মানুষ। সবাই লিজির মৃত্যুদণ্ড দেখতে এসেছে। সবার মুখে উচ্ছ্বাস, যেন ভারী তামাশার কিছু। এদের সাথে বেঞ্জামিনও দাঁড়িয়ে। লিজির চোখ ঝাপসা হয়ে আসে। তখন দেখা যায়
বেঞ্জামিন ওর দিকে এগিয়ে আসছে। একজন সহকারী বিষাক্ত ইঞ্জেকশনটা ট্রেতে করে নিয়ে আসে। বেঞ্জামিন সেটা তুলে নেয়, অর্থাৎ জল্লাদের ভূমিকা বেঞ্জামিন পালন করবে। এই অবস্থায়ও লিজির ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। বেঞ্জামিন সেদিকে একবার তাকায়, তারপর ইঞ্জেকশনটা পুশ করে লিজির ডান হাতে। এই হাতেই একদিন আংটি পরিয়েছিল বেঞ্জামিন, আজকে বিষ দিচ্ছে। শরীর যন্ত্রণা করে ওঠে লিজির, চোখ দিয়ে পানি বের হয়ে আসে, দম বন্ধ বন্ধ লাগে। তারপর আস্তে আস্তে গভীর ঘুমে তলিয়ে যায়। আর তারপর সব শেষ। লিজির বডিটা সেখানেই পড়ে থাকে কিছুক্ষণ। বেঞ্জামিনও আর নড়তে পারছে না, হাঁটুতে মুখ গুজে বসে থাকে। ইতিমধ্যে কারা ডাক্তার এসেছে চেক করতে। তখন আইনমন্ত্রী এসে হাত রাখে বেঞ্জামিনের কাঁধে। ইয়ং ম্যান, বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে। বহুদিনের প্রেমিকা, বর্তমান ফিয়ন্সে, তার এই পরিণতি মেনে নেওয়া কষ্টকর। কিন্তু সে যা করেছে তার জন্য এটাই প্রাপ্য ছিল। আর আমি তোমাকে বিশেষ ক্রেডিট দিই। তুমি যে মায়া ভুলে শক্ত হাতে দায়িত্ব পালন করেছ, তাতে তোমার উপর সরকার ভীষণ খুশি। তোমার টিমকে পুরস্কৃত করা হবে। আমি নিজে বিশেষভাবে তোমাকে কিছু দিতে চাই। কি চাও বলো? আমি আমার দায়িত্ব পালন করেছি স্যার। এক মুহূর্তের জন্য লক্ষ্যচ্যুত হইনি। আমি কিছু চাই না আর। তোমার কষ্ট চোখে দেখতে পারছি না। বলো এমন কিছু যা তোমার কষ্ট লাঘব করতে পারবে। আমি চেষ্টা করব দিতে। যদি আমার কষ্ট লাঘবের জন্য কিছু করতে চান, তাহলে বলবো ওর বডিটাকে পরিবারের হাতে তুলে দিন, যাতে সম্মানের সাথে ওর ফিউনারেলের আয়োজন করে ওকে সমাধিস্থ করা যায়। ও তো শাস্তি পেয়েই গেছে, শুধু শুধু বডিটার অপমান করার কি দরকার? ও ওর বাবা মার একমাত্র মেয়ে ছিল। যদি তারা এই সুযোগটা পায় তো একটু হলেও স্বস্তি পাবে, আর আমিও কিছুটা শান্তি পাব। এটাই আসল ভালোবাসা। যাও, আমি কথা দিলাম তোমার কথা মতোই হবে। যদিও সবাইকে ম্যানেজ করা কষ্টকর হয়ে যাবে, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব। অনেক ধন্যবাদ স্যার। আপনার এই ঋণ আমি কখনোই ভুলব না। কারা চিকিৎসক বহুক্ষণ পরীক্ষা করে ক্লিয়ারেন্স দিয়ে দেয়। ঘণ্টাখানেকের মধ্যে সব ব্যবস্থা হয়ে যায়। লিজির বডিটা একটা কফিনে করে ওর বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। সেই বাড়ি যেখান থেকে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে লিজিকে নিজের বাড়ি নিয়ে সারা জীবন কাটানোর কথা ছিল বেঞ্জামিনের। আজ সেই বাড়িতে সে যাচ্ছে ওর শেষ যাত্রায়। আর সহ্য হচ্ছিল না বেঞ্জামিনের, টলতে টলতে পড়ে যেতে চায়। টমাস এগিয়ে এসে ওর হাত শক্ত করে চেপে ধরে। আরেকটু ধৈর্য ধরুন স্যার, অনেক তো ধরলেন, আর তো সামান্য কিছু সময়। আস্তে আস্তে চোখ মেলে তাকায় সে। হুট করে শরীরের কোনো বোধ পায় না। অসাড় হয়ে আছে পুরো শরীর। আস্তে আস্তে হাতে পায়ে সার আসতে থাকে। মনে হয় বহুকাল ঘুমিয়েছে। ধাতস্থ হয়ে চতুর্দিকে তাকায়, বুঝতে পারে না কোথায় আছে। ধবধবে সাদা চাদর, বিছানা, দরজা জানলার পর্দা, ফ্লাওয়ার ভাসে রাখা এক গুচ্ছ সাদা ফুল আর মিষ্টি সুগন্ধ। কিছুই বুঝতে পারছে না ও। তখনই মনে পড়ে যায় ও মারা গিয়েছিল। তাহলে ও এখানে কেন? নাকি এটা স্বর্গ? সৃষ্টিকর্তা ওর কাজের পুরস্কার দিয়েছেন? তখনই কারো পায়ের আওয়াজ পাওয়া যায়। ধপধপে সাদা পর্দা সরিয়ে প্রবেশ করে
এক দীর্ঘদেহী সুদর্শন যুবক, হাতে একটা বাটি। ওকে জাগতে দেখে খুশি হয়ে যায় সে। বাটিটা টেবিলে রেখে দৌড়ে ওর কাছে যায়। পাশে বসে নিজের হাতের মুঠোয় ওর হাত নিয়ে চেপে ধরে, যেন আর যেতে দেবে না কোথাও। অবশেষে উঠলে তুমি লিজি? বেঞ্জামিন, সত্যি কি তুমি? কিভাবে সম্ভব? আমি তো ভেবেছিলাম আর কখনো দেখতে পাবো না তোমায়। কিভাবে এলাম আমি এখানে? কি হয়েছে বলবে? এখন আর কথা নয়, অনেকটাই দুর্বল আছো তুমি। এখন চুপচাপ এই স্যুপটুকু খেয়ে মেডিসিন নেবে, পরে সব উত্তর পাবে। এমনি করে 2 দিন কেটে যায়। লিজি অনেকটাই সুস্থ। আজ বেঞ্জামিন ওকে রুম থেকে বের করে এনেছে। সমুদ্রের কোল ঘেঁষা ছোট্ট একটা কটেজে ছিল ও এতদিন। সামনে রকমারি ফুলের বাগান, সুগন্ধে মম করছে চারিদিক। আর একটু সামনেই সমুদ্রের দিকে মুখ করে বানানো পাথরের বেঞ্চ। সামনে বিশাল সাগর আর তার শীতল বাতাস, পেছনে ফুল বাগানের সৌরভ, আর পাশে হাত ধরে বসা তার প্রিয় মানুষ। এলিজাবেথ ভাবে ও স্বপ্ন দেখছে। ঘুম ভাঙলেই এই স্বর্গীয় স্বপ্ন ভেঙে যাবে। বলো বলো, এটা কোনো স্বপ্ন নয়? কোনো স্বপ্ন নয়। সত্যি? একদম। কিন্তু কিভাবে? খুব কৌতূহল হচ্ছে? অনেক। আচ্ছা, তবে বলছি, এর কৃতিত্ব অনেকটাই টমাসের। ও আসলে মানতে পারছিল না যে তুমি অন্যায় কিছু করতে পারো। ও নিজের কোনো বোন নেই, কিন্তু বোনের খুব শখ ছিল। তোমাকে দেখে নাকি ওর বোনের মতো মনে হতো। এজন্য জেলখানায় গেলে সব সময় সবার আগে তোমার কাছে ছুটে আসতো। তোমার প্রতি ওর মায়া আমি জানতাম। তোমাকে মুখ ফুটে বলতে পারেনি কখনো। টমাস? হ্যাঁ, মনে আছে। সেদিন প্রমাণ পাওয়াতে ওর মুখটা অনেক কষ্টে ভরে উঠেছিল। মনে হচ্ছিল ও চাচ্ছিল না আমার বিরুদ্ধে প্রমাণ পাক। আমি ওকে ভাইয়ের চোখে দেখি, কিন্তু ওর মনে যে আমার জন্য আপন বোনের মতো জায়গা, তা আমি জানতাম না। হ্যাঁ, তো সেদিন ফেরার পথে ও কিছুতেই মানতে পারছিল না। ওর ইচ্ছে করছিল এভিডেন্সগুলো খুলে দেখার। আসলে এভিডেন্সগুলোর ডিটেলস পড়ার অনুমতি ছিল না উপর মহল থেকে, বরং কঠোর নিষেধাজ্ঞা ছিল। বলা হয়েছিল নথির ওপরে একটা কোড নম্বর আছে, তা মিলে গেলেই প্রমাণ হয়ে যাবে। টমাস সে মতেই তোমাকে অ্যারেস্ট করেছিল, কিন্তু মনে শান্তি পাচ্ছিল না। তাই কৌতূহল দমাতে না পেরে গাড়ি দাঁড় করায়। অন্যান্য অফিসারদের নিরাপত্তা জোরদারের অজুহাতে তোমাকে বহন করা গাড়িতে তুলে দেওয়া হয়। ও নিজের 2জন বিশ্বস্ত কনস্টেবলকে রেখে দেয় ওর সাথে, এবং তাদের জানায় ওর ভেতরকার দ্বন্দ্বের কথা। তাই অন্য গাড়ি তোমাকে নিয়ে জেলখানার দিকে চলে গেলে ও নথি খুলে বসে, আর পড়ে হা হয়ে যায় ওর মুখ। সাথের 2জনকেও দেখায়। তারা বুঝতে পারে বনবাসী অন্যায়ভাবে বন দখল করেনি, বরং তাদের সাথে অন্যায় করা হচ্ছে। সে সাথে বুঝতে পারে তুমিও কোনো অন্যায় করনি, কিন্তু তখন কিছু করার ছিল না। অলরেডি অন্য গাড়িতে তুমি হাজতের দিকে এগিয়ে গেছো, আর সরকারের স্পেশাল টিমের সদস্যরা সেই গাড়িতে। তারপর তখন সামনেই একটা ফটোকপির দোকান পড়ে। টমাস দ্রুত প্ল্যান বানায়, সব কাগজের এক কপি করে নিজের কাছে লুকিয়ে রাখে। আসল কাগজ আগের অবস্থানে রাখে। তারপর দ্রুত গাড়ি চালিয়ে আগের গাড়ির সাথে প্রায় একই সময়ে জেলে আসে, যাতে কেউ সন্দেহ না করে। আর নিয়ম অনুযায়ী সে কাগজ আমার হাতে দেয়, এবং আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে তুলে দিই। আমি তোমার কথা শুনে যখন মুষড়ে পড়ি, তখন আড়ালে নিয়ে টমাস সবটা বলে এবং এভিডেন্সটা দেয়। তখন আমার চোখের পর্দা সরে যায়। বুঝতে পারি দেরি করা যাবে না, নইলে সত্য উদ্ঘাটন করা গেলেও তোমাকে বাঁচানো যাবে না। তাই ওপরে সবার সামনে আমরা অভিনয় করি, আর গোপনে আরও তদন্ত চালাই।
একে একে সরকারের অপকর্ম ধরা পড়তে থাকে। তখন আস্তে আস্তে বিশ্বাসযোগ্য অফিসার লোকজনকে অবহিত করতে থাকি, তাতেই সবাই সত্যিটা জানতে পারে। তখনই সেই কর্মকর্তাদের খোঁজ পাই যারা আগের রাষ্ট্রপ্রধানের সফর সঙ্গী ছিল। তারা সবটা বলে দেয় এবং তোমার ডেভিড আঙ্কেলদের সন্ধান দেয়। আঙ্কেল তোমার ভাইদের সহ বাকি নেতা নিয়ে আমাদের সাথে গোপনে দেখা করে এবং সবকিছু খোলাসা হয়। আমরা তখনই পারতাম প্রেস ডেকে সব ফাঁস করতে, কিন্তু তাতে তোমার প্রাণের ঝুঁকি ছিল, তাই ধৈর্য ধরে নাটক চালিয়ে যাই আর তোমাকে বাঁচাতে পারি। এ কাজে মনের অজান্তেই আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছেন আইনমন্ত্রী। সরকারের একজন বিশ্বস্ত মন্ত্রী? আসলে উনি করাপ্টেড না। সেই বাংলোর হামলায় আগের মন্ত্রী মারা যায়, তখন সরকার এনাকে নিয়োগ দেয় বাধ্য হয়ে, কারণ তখন এই পজিশনে উনিই সবচেয়ে যোগ্য ছিলেন। জনগণের সন্দেহ এড়াতে তাকে নিয়োগ দেওয়া হয়। উনি কিছুই জানতেন না ভেতরকার ষড়যন্ত্রের কথা, তাই তো উনি আমার আবেগ দেখে গলে গেছেন। ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি ইঞ্জেকশন দিই, আবার উনিই অনুমতি দিয়েছিলেন তোমার কফিন বাড়ি নিয়ে যাওয়ার। ইঞ্জেকশন তো দিয়েছিলে, তাহলে কিছু হয়নি কেন আমার? আমি ইঞ্জেকশন বদলে দিয়েছিলাম। তোমার দণ্ডাদেশ কার্যকর করার দিন আসতে আসতে পুরো জেলের বিশ্বস্ত মানুষ জেনে গিয়েছিল আসল ঘটনা, তাই ইঞ্জেকশন বদলাতে বেগ পেতে হয়নি। আমার এক কেমিস্ট ফ্রেন্ড আছে, ও এমন একটা সলিউশন মেক করেছিল যা পুশ করলে একটু কষ্ট হবে, তারপর ঘুমিয়ে যাবে কয়েক দিনের জন্য। প্রথম দিন দেখে মনে হবে মানুষটার প্রাণ নেই, এজন্যই ডাক্তার প্রাথমিক চিকিৎসায় কিছু পায়নি। আর আমরা ঘটনায় এমন বিশ্বাসযোগ্য করে সাজিয়েছিলাম যে সন্দেহ করার উপায়ই ছিল না, তাই কাটাছেঁড়া করে পরীক্ষার বিষয়টা সামনে আনাই হয়নি। আর মন্ত্রীর ফেভার তো ছিলই। ওরে বাবা, তোমরা তো দেখছি থ্রিলার সিনেমাকেও হার মানিয়ে দিয়েছ। কিন্তু এখন কি অবস্থা? সবাই নিরাপদে আছে তো? চিন্তা করো না, সরকারের সব কার্যকলাপ এক্সপোজড হয়েছে, তারা সবাই ধরাও পড়েছে। তোমার ভাইরা বাড়ি ফিরে গেছে, বনবাসীও তাদের ন্যায্য অধিকার বুঝে পেয়েছে। নতুন সরকার গঠন করা হচ্ছে, আর সেখানে তোমার ডেভিড আঙ্কেল একটা বিশেষ পদ পেতে যাচ্ছেন। সব কিছু স্বাভাবিক। তোমার আপনজনরা উতলা হয়ে আছে তোমায় দেখার জন্য। অল্প সময়ে অনেকগুলো জরুরি কাজ সামলাতে হচ্ছে বলে কেউ আসতে পারছে না। তুমি আরেকটু স্টেবল হও, 2 দিন বাদে আমরা বাড়ি ফিরে যাব, সেই চেনা শান্তিময় শহরে। আর তারপর বড় একটা অনুষ্ঠান করে তোমাকে আমার ঘরে তুলে নেব। তখনই একটা দমকা বাতাসে গাছের পাতা ফুল ফল তুলে ওঠে, সাগরে ঢেউ আরো বড় হয়। মনে হয় যেন ওদের বিয়ের খবরে আগাম অভিনন্দন জানাচ্ছে তারা।